বিশ্ব সভ্যতার ইতিহাসে চীন সভ্যতার শিল্পকলা অন্যদের তুলনায় দীর্ঘ ও ধারাবাহিক। পৃথিবীর আর কোনো সভ্যতার শৈল্পিক সক্রিয়তায় এতটা সমৃদ্ধি দেখতে পায়নি। শিল্প ও অলংকারিক কাজের জন্য চীন জগৎ বিখ্যাত। এই চীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ তাং যুগ বা তাং রাজবংশ। সুই রাজবংশের পতনের পর চীনে যে রাজবংশ সূচিত হয় তাই রাজবংশ হিসেবে পরিচিত। এই রাজবংশের স্থায়িত্বকাল 618 খ্রিস্টাব্দ থেকে 903 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালে চীন এক চমৎকারিত্বের মধ্যে প্রবেশ করে। প্রায় 300 বছরের তাং শাসনকাল চীনের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। তাং যুগের সময় গুপ্ত যুগের সময়ের কাছাকাছি। চলুন তাং শিল্পকলার বিষয়বস্তু জেনে নেওয়া যাক। তাং যুগের শিক্ষা, সাহিত্য ও শিল্পের নতুন অবদান সংস্কৃতিকে করেছিল সমৃদ্ধশালী। এই সময় ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা, পাত্র, মৃৎশিল্প, মেটাল ওয়ার্ক তৈরি হয়েছিল। বৌদ্ধ দর্শন তাং ভাস্কর্য ও চিত্রকলার মূল উপজীব্য বিষয় ছিল। এছাড়া বিভিন্ন গল্প, রাজদরবারের সাধারণ মানুষ, পশু, পাখি, ফুল, লতাপাতা ইত্যাদি বিষয়বস্তু হিসেবে স্থান পেয়েছিল। তাং চিত্রকলা সম্পর্কে জেনে নেওয়া যাক। এ সময় বহু পটচিত্র, দেওয়াল চিত্র, অনেক কাপড় ও কাগজ চিত্র অঙ্কিত হয়েছে। তাই তাং এর রাজদরবারে ছিল প্রথম পর্বে পৃথিবীর অন্যতম হিস্টোরি অফ দ্য আর্ট নিয়ে প্রাসাদ। ভিডিও দেওয়া হয়েছিল। এই সময় সেখানে চীন ফিগার সভ্যতা পেইন্টিং দ্বিতীয় পর্বের ভিডিও। লাভ করেছিল। পরবর্তী চীনা পর্ব জাপান ঐতিহাসিকগণ সভ্যতা। তাং বংশের পরবর্তী প্রাথমিক ভিডিও সময়কে দেখার জন্য ফিগার অনুরোধ পেইন্টিংয়ের রইল। সংযোগ বলে সবাই ভালো আখ্যায়িত থাকবেন। করেছে। আল্লাহ হাফেজ। তাং শিল্পকলার বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। তাং রাজবংশের সময় প্রথমে আড়াআড়ি চিত্রকলা ছিল না। ছত্রসুই অথবা পর্বত জল পেইন্টিং নামে পরিচিত ছিল। এই সময় চিত্রকলার 6টি বিষয় প্রচলিত ছিল, যা চৈনিক সরং নামে পরিচিত। এই 6টি গুণাবলী হল ছন্দময় প্রাণময়তা, তুলির আচরণের সাহায্যে কাঠামো নির্মাণ, প্রকৃতির নিয়ম অনুসারে বিষয় নির্বাচন, স্থান পরিপ্রেক্ষিত বিন্যাস, বর্ণাকাম্ভ, পুরাতন মাস্টারপিসের কপি। চিত্রকলাগুলোর উপকরণ ছিল তাংরা প্রথমে ব্রাশ ও কালি দিয়ে ছবি আঁকা শুরু করে। রঙের ব্যবহারও ছিল। তাংদের চিত্রকলা ভারতীয় রীতির প্রভাব দেখা যেত। তারা ধর্মীয় রীতি অনুসরণ করত। রেখা ও রঙের ওয়াশ করে আঁকাতে দেখা যায়। তারা ক্যালিওগ্রাফিও করত। চিত্রটি তাং বংশের চিত্রশিল্পী হন গান তার কাজের একটি ঘোড়া শুধুমাত্র চেহারার রং, ঘোড়াটির প্রকৃতি এবং চরিত্র প্রদর্শন করতে পারতেন। এই চিত্রে ঘোড়াটির কম বাস্তবসম্মত হয়েছে। চিত্রটিতে ঘোড়াটি ছোট এবং খুব পাতলা পা এবং খুঁটি বৃত্তাকার শরীর। গুহা মন্দিরগুলো ধনী ব্যক্তিদের আগমনের ফলে আর্থিক সমৃদ্ধি লাভ করে। 8ম শতাব্দীর দিকে ধনী ব্যক্তিরা আরো বড় ও জাঁকজমকপূর্ণ গুহা নির্মাণ করেন, যেখানে বুদ্ধের পাশে আরো অনেক ফিগার অঙ্কিত হয়। পূর্ববর্তী শতাব্দীর চিত্রকলা থেকে এগুলো আকার আয়তন ছিল বৃহৎ। এছাড়া আরও সংযোজন হলো ছোট ছোট দেবতারা বুদ্ধকে পুজো করছে। চিত্রগুলো বিভিন্ন টোনে আঁকা হয়েছে যাতে দূরত্বকে সহজে বোঝানো যায়। পটচিত্র। তাংদের পটচিত্রগুলো ছিল সে সময়ের উল্লেখযোগ্য শিল্পকর্ম। তাং বা প্রথম দিকে ব্রোঞ্জের পাত্র নির্মাণ করলেও তারাই সর্বপ্রথম চীনামাটির পাত্র তৈরি করে বিভিন্ন কবরের পাশে এগুলো রাখত। তাং ভাস্কর্যগুলো তারুণ্য লক্ষ্য করা যায়, তা চীন ভাস্কর্যকে যথেষ্ট প্রভাবিত করেছিল। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর শেষ পাদে প্রায় 1 শতাব্দীর মধ্যেই চীনা ভাস্কর্য তার সক্রিয়তা হারিয়ে ফেলে। ভারতীয় ভাস্কর্যের ইন্দ্রিয়জ বাকসমূহের অনুসরণের ফলেই এমনটি ঘটে। ভাস্কর্যে আসে মাংসল ভাব। দেহের কাপড়গুলো এমনভাবে নির্মিত হলো যে
যে মনে হয় এগুলো ভেজা অবস্থায় শরীর লেপ্টে আছে। তাং রাজবংশ যুদ্ধ ও যুদ্ধ মন্ত্রের প্রস্তর ভাস্কর্য দ্বারা উদাহরণিত হয়েছিল। জেদ খোদাই ভাস্কর্য সবচেয়ে মর্যাদাপূর্ণ কর্ম রয়ে গেছে। বৌদ্ধ সত্য ফিগার তাং যুগের প্রথম দিকে এই ভাস্কর্য লিখিত হয়। মার্বেল পাথরের এই ভাস্কর্যটি 700 খ্রিস্টাব্দের দিকে তিয়ান লং গুয়ান লিখিত। ফিগারটিকে কাপড়ের ভাঁজ ও ছন্দায়িত অগজান সবই গুপ্ত ভাস্কর্যের কথা স্মরণ করিয়ে দেয়। অমিতাভ বুদ্ধ অমিতাভ বুদ্ধের অনুসারীরা উচ্চ এক মানসী বুদ্ধের নির্মাণ করেছিল। প্রথম শতাব্দীর দিকে নির্মিত এই ভাস্কর্যটি কাঠের ধ্যানমগ্ন এবং আকর্ষণীয় স্থলীকৃতভাবে নির্মিত করা হয়। মূর্তিগুলোর মাংসল ভাব ক্রমান্বয়ে স্থূলকৃত ধারণ করে। এ সমস্ত মূর্তিগুলোতে এক ধরনের সাম্যভাব বিরাজমান ছিল। তাং স্থাপত্য তাং শাসকগণ তাদের সাম্রাজ্য জুড়ে কাঠের স্থাপত্য নির্মাণ করেন। তার কোনোটাই এখন টিকে নেই। তাং যুগের চীনের মহাপ্রাচীরের নির্মাণ করা হয় যা একমাত্র টিকে আছে। এ সময় অসংখ্য উপাসনালয় ও প্যাগোডা নির্মাণ করা হয়েছিল। তাং যুগের কাঠের স্থাপত্য বেশি দেখা যায়। ইট ও পাথরের স্থাপত্য ধীরে ধীরে সাধারণ হয়ে ওঠে। জমি প্যাগোডা 636 খ্রিস্টাব্দে তাং রাজবংশের সাম্রাজ্য তাইজং এর শাসনামলে বর্গক্ষেত্র ভিত্তিক পাথর এবং ইট দিয়ে এই প্যাগোডা নির্মিত হয়েছিল। এটি 48 মিটার 157 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে এবং এর প্রাথমিক নির্মাণের পরে এটি সংরক্ষণ করা হয়েছিল। তবে প্যাগোডা ঘিরে মাটির বেশ কয়েকটি কাঠামো বাদ দিয়ে বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। নঞ্চ মন্দির 8 দশকের শেষ দিকে 782 খ্রিস্টাব্দে নির্মিত নঞ্চ মন্দির চীনের প্রাচীনতম কাঠের ফ্রেম ভবন হিসেবে অন্যতম ঐতিহাসিক চীনা স্থাপত্য এটি। বিনয়ী ভবনটি 3 বর্গাকার হলেও 10 মিটার গভীর এবং সামনে 11.5 মিটার। ছাদটি সরাসরি একটি ইট ফাউন্ডেশনে ইমপ্ল্যান্টকৃত 12 স্তম্ভ দ্বারা সমর্থিত এক হিপ গ্যালেরন ছাদ বন্ধনী দ্বারা সমর্থিত। ফলে অভ্যন্তরীণ কলাম বা ছাদ নেই এবং কলামগুলির মধ্যে ছাদকে সমর্থনকারী স্ট্যাটগুলি নেই, যা ইঙ্গিত করে যে এটি একটি নিম্ন স্থিতিশীল গঠন। এর হলের অন্যতম বৈশিষ্ট্য হল দীর্ঘতর কেন্দ্রীয় সামনের উপসাগর এবং ইটের হিমধনির ব্যবহার রয়েছে। এই মন্দির শানশি প্রদেশের উত্তিশিয়ানের চকুন শহরের নিকটবর্তী। নঞ্চ মন্দিরটি কেবল একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নয়, এটি নির্মাণকালের সময় থেকে শিল্পকলাগতভাবে গুরুত্বপূর্ণ তাং ভাস্কর্যের একটি আসল সেট রয়েছে। হলের অংশে এর 17টি ভাস্কর্য নির্মিত হয়েছে। মৃৎশিল্প তাং রাজবংশ মৃৎশিল্পের উন্নতি লাভ করেছিল। এ সময় মৃৎশিল্পের বৈশিষ্ট্য হল বর্ণাঢ্য রঙিন সীমার গ্লেজ এবং বৃহৎ আবৃত্তি। এ সময় শিল্পীরা মাটির চিত্র অক্ষুণ্ণ রেখে গজ করেছিল। তাদের শিল্পকর্মে ছিল এক ধরনের লালিত্য ছন্দ যা সাধারণ মৃৎশিল্পের বিরল। চীনা সভ্যতায় তাং যুগের অবদান অনস্বীকার্য। এ সময়ে চীনে চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপত্যে উৎকর্ষতা এবং পরিপূর্ণতা সাধিত হয়েছিল। আর এ কারণে তাং রাজবংশের শিল্পকলাকে চীনা শিল্পকলার স্বর্ণযুগ বলা হয়। 906 খ্রিস্টাব্দের দিকে চীনে গৃহযুদ্ধ শুরু হলে তাং বংশের পতন হয়। তারপরে তাদের শিল্পধারা চীনে প্রবাহমান ছিল। চীনা সভ্যতা এখানেই শেষ করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।